সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন নিরাপত্তা বিশ্লেষক কলামিস্ট জিয়াউদ্দিন আহমেদ, বাম দিকে আছেন ফয়সাল আহমেদ, তিনি একজন রাজনৈতিক। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 19 জুন 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। 2011 3 টাকার শেয়ার 3 বছরে 119 টাকা। 2012 সংবিধান লঙ্ঘন করেছেন বিচারপতি মানি। 2013 দেশের মানুষ গ্রামীণ ব্যাংককে গরিব মহিলাদের কাছ থেকে ছিনিয়ে নিতে দেবে না ইউনূস। 2014 বগুড়ায় বিএনপি জামাতের 200 নেতাকর্মী কারাগারে। 2015 রাজধানীর ইস্কাটনে এমপি পুত্র রনির ছোড়া গুলিতে 2 জনের মৃত্যু। 2016 ক্রসফায়ারের কিচ্ছা এখন কেউ বিশ্বাস করে না। 2017 ফখরুলের গাড়ি বহরে হামলা, আওয়ামী লীগ জেনে শুনেই শয়তানিগুলো করছে। 2018 নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ। 2019 ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণ, ভিডিও ধারণ, অতঃপর। 2022 বন্যায় ভাসছে সিলেট সুনামগঞ্জ, দুর্ভোগের শেষ নেই। শুরুতেই যাচ্ছে জিয়া আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2009 সালের লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। একটি জাতীয় দৈনিকের খবর ছিল সেটি। বাংলাদেশিদের রক্তে ভেজা সীমান্তে ও শেখ হাসিনা সরকারের কোনো প্রতিবাদ ছিল না, বরং একতরফা বন্ধুত্ব নতজানু নীতি অব্যাহত ছিল। আমরা কখনো কখনো দেখেছি যে আমার দেশের নাগরিকদেরকে গরুচোর বলা হতো এবং সেটি আমাদের দেশের মন্ত্রীরা, এমপিরা আবার প্রচার করতেন সভা সমাবেশ করে। এটি আসলে কোন পর্যায়ে গেলে একটি রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা বা রাষ্ট্রের নীতি নির্ধারকরা এমন নতজানু নীতি অবলম্বন করে প্রতিবেশী একটি রাষ্ট্রের স্বার্থই প্রাধান্য দেন আর কি? যে কোনো সরকার তারা থাকে জবাবদিহিতার আওতায়, যারা তাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে। আপনার গত 16 বছরে যে সরকারটা ছিল তাদের আপনার দেশের জনগণ নির্বাচিত করেনি, কোনো ভোট হয়নি। সে কারণে তারা আপনার অনুগত ছিল তাদেরকে যারা ক্ষমতায় এনেছে এবং ক্ষমতায় রেখেছে। আমাদের যে 2009 থেকে শুরু করে আপনার যে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই সময়কালে তারা 3টা ইলেকশনকে আপনার নষ্ট করে দিয়েছে এবং সেই নষ্ট ইলেকশনে তারা শুধুমাত্র এককভাবেই পার্টিসিপেট করেছে এবং এককভাবে ভোট দিয়ে আপনার নিজেরা নির্বাচিত হয়েছে। এবং এটার পিছনে সবচেয়ে বেশি যদি কারো অবদান ভারত, এবং এই কারণে ভারতের যে কোনো আপনার আবদার, অন্যায় সব কিছুকে আমরা বা আমাদের সরকার তখন মেনে নিয়েছে। এবং একটি দেশের সরকার যখন এরকম অন্যায় আবদারকে স্বীকৃতি দেয় তখন সেটি তো আর অন্যায় থাকে না আন্তর্জাতিকভাবে। অফকোর্স আপনার এটা এই বিষয়ে একটা আপনার আছে যে আপনার হিউম্যান রাইটস ওয়াচ 2011 সালে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে তারা বলেছিল যে ভারতের যে এই সীমান্ত নিরাপত্তা বাহিনী এরা বর্বর এবং এরা হচ্ছে আপনার ট্রিগার হ্যাপি, অর্থাৎ তারা এই যে সাধারণ মানুষের দিকে গুলি চালাতে বিন্দুমাত্র দ্বিধা করে না। আর আমাদের দিক থেকে যেটা ছিল যে আমরা সব কিছু মেনে নিয়েছি, আমরা আমাদের নাগরিকদের হত্যা করেছে। এই যে আপনার ধরেন 2011 সালের জানুয়ারি মাসে আপনার ফেলানি বলে একটা 14 বছরের কিশোরীকে তারা গুলি করে আপনার কাঁটাতারের বেড়ার উপর পড়ে থাকলো। সে মেয়েটি 5টা ঘন্টা ধরে সেই মেয়েটির লাশ এই কাঁটাতারের বেড়ার উপর পড়ে থাকলো। তারপরে এটা নিয়ে সারা দেশের মানুষ যখন মানে ক্ষোভে ফেটে পড়লো তখন তারা ছোটখাটো একটা প্রতিবাদ জানালো, যার
মানে পরিপ্রেক্ষিতে ভারতীয়রা একটা বিচারের প্রহসন করে তাদের যারা গুলি করেছিল তাদেরকে নির্দোষ প্রমাণ করলো। অর্থাৎ সব কিছুতেই দোষ হলো বাংলাদেশের, এখানে ভারতীয়দের কোনো দোষ ছিল না। মানে বাংলাদেশের জন্মই কি ভারতের কাছে একটা অপরাধ? এটা হলো কি যে বাংলাদেশের যে জন্ম যেটা হয়েছিল এটার তো তারা এক্সপ্লেইন করে, তারা ব্যাখ্যা করে ভিন্নভাবে, যে তারা মনে করে যে বাংলাদেশটাকে তারা স্বাধীন করে দিয়েছে। একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, সেটা হলো যে আলোচনার টেবিলে আপনার যখন পাকিস্তান এবং ভারত এই দুটো রাষ্ট্রের জন্ম হলো, তারপর থেকে দুটো রাষ্ট্র কিন্তু অন্ততপক্ষে 6বার বা 7বার বলা যায় যে তারা পরস্পরের মুখোমুখি হয়েছে যুদ্ধংদেহীভাবে। এর মধ্যে মানে সব কয়টা মিলায় আর কি, এর মধ্যে ভারত একবার মাত্র বিজয়ী হয়েছে, সেটা হলো আপনার 1971 সালে। সেটা হলো আপনার 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই 13 দিনের একটা যুদ্ধে। সেই যুদ্ধটাতেও তারা কোনোদিন জিততে পারতো না যদি আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা প্লাস হচ্ছে আমাদের সাধারণ মানুষ যদি তাদের পক্ষে দাঁড়িয়ে যেত, এবং আমাদের মানুষেরা মানে সেই 9 মাস সময়কালে পাকিস্তান সেনাবাহিনীর উপর যেভাবে আক্রমণ করে তাদেরকে যেভাবে পর্যুদস্ত করে রেখেছিল, সে সময় আপনার তারা শুধু আত্মসমর্পণের সুযোগ খুঁজছিল। সে সময় ভারতীয়দেরকে পেয়েছে, তারা আত্মসমর্পণ মানে করেছে, জাস্ট মধ্যস্থতা করে দিয়েছে। মধ্যস্থতা, এবং তারা কি, এবং পাকিস্তানি সেনারা আসলে বেঁচে গিয়েছিল সে সময়। না হলে পরে ধরেন বাঙালিদের রোষের মুখে পড়লে তাদের কতজন জীবন্ত ফেরত যেতে পারতো পাকিস্তানে, এটা একটা প্রশ্ন রয়েই যায়। হ্যাঁ, একই বিষয়ে ফয়সাল আহমেদ বাহার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে নতজানু পররাষ্ট্রনীতি তো দেখলাম আমরা, কিন্তু আমরা কখনো আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য সরকারকে কিন্তু সরব ভূমিকা রাখতে দেখিনি। এটি কি পারেনি, না পারার চেষ্টাই করেনি, না ভারতকে মানে ওই সরকারের মানসিকতা এরকম ছিল যে ভারত যেভাবে বলবে সেভাবে সে করতে বাধ্য, বা এটি সিস্টেম? কোনটি আসলে? যে ভারত এই সরকারকে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে 111 ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছে। এখানে তারা ফারাক্কায় বাদ দিয়েছে, ফেনী নদীর পানি প্রত্যাহার করে নিচ্ছে, তিস্তা চুক্তি হলো না। দেখেন, আমরা একবারও আমাদের এই ইস্যুটা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে এই সরকার উত্থাপন করেনি ইস্যুটা। তারা দ্বিপাক্ষীয় আলোচনার মাধ্যমে শুধু এটাকে লিঙ্গার করেছে এবং আমাদের যে ন্যায্য হিস্সাটা সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আজকে যখন অভিন্ন নদীর পানিতে বাদ দেওয়া হয়, সিন্ধু নদীর পানিতে যখন বাদ দেওয়ার কথা ভারত বলে, পাকিস্তান বলে যে না, এটা দিলে একটা যুদ্ধ ডিক্লেয়ার করা, সম্প্রতি দেখলাম তারা ডিক্লেয়ার করলো যে এটা একটা যুদ্ধ পরিস্থিতি, যে আমরা এটা মানবো না। তা আমরা তো যুদ্ধ দূরে থাকি, এটা আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমার ন্যায্য হিস্যার কথাই এই সরকার বলতে পারলো না। ওই যে শুধুমাত্র যে আজীবন তাদেরকে ক্ষমতায় রাখবে এবং এমনভাবে রাখবে যাতে বাংলাদেশের যত ন্যায্য পাওনা বঞ্চিত করে তাদের সব অন্যায় সুবিধা তারা নিতে পারে। এবং আরেকটি জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সীমান্তে ওই সময়টায় শেখ হাসিনার শাসনামলে যখনই আমার দেশের কোনো নাগরিক মারা পড়তো তখন তাদেরকে গরু চোর আখ্যা দিত, এবং মন্ত্রীরা কিন্তু এটি প্রকাশ্যে বলেছে। আপনিও তো একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি আসলে এই জায়গাটিকে কিভাবে ব্যাখ্যা করবেন, যে নিজের দেশের মানুষকে চোর বানানো, গরু চোর বানানো? এটা শুধু রাজনীতিবিদ বলেন, এটা প্রত্যেকটা দেশের নাগরিকের জন্য অপমানজনক। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যত মাদক, এটা ইন্ডিয়া এবং বার্মার বর্ডার থেকে আসে। এই পর্যন্ত কি আমরা শুনেছি যে 5টা ফেন্সিডিল ব্যবসায়ী গুলি করে তারা মেরেছে, মাদক পাচারকারীদের গুলি করে মেরেছে? তারা মানুষগুলোকে মারে, নিরীহ মানুষগুলোকে মারে, এবং গরু চোরা চালান, গরু চোরা কারবারি করে আমাদেরকে আরেকটা অপমানজনক অপবাদ দেয়। এবং এটা আমরা আসলেই ওই যে নতজানু, একদমই নতজানু পররাষ্ট্র নীতি অথবা তাদের যেই পদলেহী যেই আমাদের আচরণ, এই সরকারের নতজানু পদলেহী আচরণ, তার কারণে আমরা সেটার জন্য আমরা আমাদের নাগরিকদের হত্যার জীবনের বিচার তো পাইনি, উল্টো আমাদেরকে অপমানজনক কথাবার্তা আমাদেরকে সইতে হয়েছে, বিশ্বের দরবারে আমাদেরকে প্রতিপন্ন করা হয়েছে। যে এই কাজ যারা করেছে তারা তো নিশ্চয়ই এই সার্বভৌমত্বের সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছে। তো রাজনীতি করতে গিয়ে যদি সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তাদেরকে আসলে আপনি রাজনৈতিক বিবেচনায় যদি ব্যাখ্যা করতে বলা হয়, কিভাবে করবেন? আসলে এটা পুরোপুরি আসলে বলে যে দেশ বিকিয়ে দেয়া, হয়তো মানে চুক্তি করে একদম বিকিয়ে দেয়নি, বিক্রি করে দেয়নি, কিন্তু তারা যে কাজকর্মগুলো করেছে পুরোটাই আমাদের দেশের সব স্বার্থকে তাদের কাছে জলাঞ্জলি দেয়া, বিকিয়ে দেয়ারই নামান্তর। এবং তারা যেই কাজগুলো করেছে, মানুষের মনে যে এত ক্ষোভ ছিল তারা বুঝতে পেরেছে অথবা পারে নাই, কিন্তু মানুষ কিন্তু সেটা আপনার গণ অভ্যুত্থানের মধ্যে এই যে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ, তার অন্যতম একটা
কারণ ছিল নতজানু পররাষ্ট্রনীতি, যে ভারত প্রীতি তাদের এবং তাদের নতজানিত পররাষ্ট্রনীতি, এবং সেটা আমরা বিভিন্ন প্রেক্ষাপটে দেখি। আপনি একটা সিম্পল জিনিস দেখবেন, একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, তখন দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের বিপক্ষে অবস্থান নেয়, এবং এটা কিন্তু ওই যে মানুষের প্রতিবেশী হিসেবে কিন্তু সমর্থক থাকা উচিত, তাদের থাকা উচিত। পাকিস্তানের বিপক্ষে আমাদের সমর্থন যাওয়া উচিত, বা অন্য অস্ট্রেলিয়ার সাথে হারলে, এটা শুধু পাকিস্তান না, এটা কোনো মুসলিম কান্ট্রি না যে বলে ব্যাপার না যে তাদেরকে সমর্থন দিচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে হারুক আর ওয়েস্ট ইন্ডিজের সাথে হারুক, ইন্ডিয়া হারলে বাংলাদেশের মানুষ ব্যাপক আনন্দ করে উল্লাসিত হয়। শুধুমাত্র ওই যে ইন্ডিয়ার অত্যাচার, আমাদেরকে শোষণ, ওই সমর্থন কি এক ধরনের প্রতিবাদ? একটা প্রতিবাদ, অবশ্যই এটা আমরা মনে করি। এই প্রতিবাদটা মানুষ বারে বারে দেখিয়েছে। জি, কিন্তু ভারত সেটি বুঝতে পারেনি কেন? ভারতের তো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উচিত ছিল বাংলাদেশের নাগরিকদের সাথে, জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। সেটি রাষ্ট্রবিজ্ঞান তো সেটি বলে। হ্যাঁ, এটা ঠিক যে রাষ্ট্রবিজ্ঞান যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সম্পর্কের কথা বলে, কিন্তু আমরা দেখি যখন কোনো অন্যায় শাসন চেপে বসে, তখন তারা জনগণ, রাষ্ট্র, এগুলো সব কিছু উঠে একটা মাফিয়াতন্ত্র তারা চালু করে। এবং সেই মাফিয়াতন্ত্র ইন্ডিয়াতে যেমন মোদী সরকার কায়েম করেছে, এবং তাদের আরেকটা অংশ, আরেকটা পার্ট ছিল বাংলাদেশের শেখ হাসিনার যে ইসলামটা, সেখানে তারা মিলেই এই উপমহাদেশটাকে তারা একটা গ্যাং, তারা টোটালি এটা একটা সরকার আপনি বলতে পারবেন না, যেটা বাংলাদেশে যা পরিচালিত একটা মাফিয়াতন্ত্র, এটা এর বাইরে কিছু সংগঠিত তারা অপরাধ করেছে, এবং সেটা বাংলাদেশের জনগণের সাথে পরস্পরের সহযোগিতা আছে। এবং দেখবেন তাদের যে ইলেকশন পলিসিগুলো অনেকটাই শেষ দিকে এরকম, অনেকটা এরকম ছিল। ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন আপনার এই জিনিসগুলো, তাদের প্রচারণা সবগুলো। আপনার কাছ থেকে আবারও শুনবো। জি আহমেদ, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই। রাষ্ট্রবিজ্ঞান বলে তো রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের সম্পর্ক, প্রতিবেশী হিসেবে সবচেয়ে মধুরতম সম্পর্ক থাকবার কথা ভারতের। এটি কি বাংলাদেশের দুর্বলতা, না ভারতের কারণেই এটি হয়ে ওঠেনি? বিষয়টা হলো যে আপনি যদি ভারতের প্রতিবেশী যে 5-6টি দেশ আছে, প্রতিটা দেশের দিকে তাকান, যদি শুধু বাংলাদেশের সাথে সম্পর্কটা খারাপ হতো, তাহলে আমি বলতাম যে না, বাংলাদেশের হয়তো দোষ আছে। এই বাংলাদেশ সহ এই যে 6টা দেশ আছে ভারতের আশেপাশে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, মালদ্বীপস, প্রত্যেকটা দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ, একদম চরমভাবে খারাপ। আপনার এই যে দেখেন যে গত কিছুদিন আগে যে ভারত পাকিস্তানের একটা দ্বন্দ্ব হলো সীমান্ত যুদ্ধের মতো, সেখানে ভারতের পাশে বিশ্ব শক্তি থেকে শুরু করে কোনো প্রতিবেশী দাঁড়ায়নি। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো যে আমরা বারবার বলি যে বন্ধু প্রতিম দেশ, দেশের সাথে কি দেশের বন্ধুত্ব হয়? হয় না, একটা ওয়ার্কিং রিলেশনশিপ হয়, যে আমরা তাদের সাথে ব্যবসা করব, বাণিজ্য করব, আমাদের প্রয়োজনে তাদের কাছে আমরা চিকিৎসার জন্য যাব, তাদের প্রয়োজনে আমাদের কাছে আসবে, আমাদের বন্দর তাদেরকে আমরা, হ্যাঁ, এক্সচেঞ্জ। আপনার এটা দুইটা দেশের জন্য উইন উইন সিচুয়েশনটা হতে হবে, যে আমরা আমাদের বন্দর ব্যবহার করতে দিব, তার বিনিময়ে আমরা এমন পরিমাণ একটা রাজস্ব পাবো যেটা আমাদের উন্নয়ন কাজের জন্য সহায়ক হবে। কিন্তু সেই জিনিসগুলো তো ঘটেনি। তারা যেটা ঘটিয়েছে যে আপনার আমাদের একজন উপদেষ্টা ছিলেন গত সরকারের আমলে, তিনি বলেছিলেন যে প্রতিবেশীর কাছে এই টাকা চাওয়াটা অসভ্যতা। এখন এটা কি ওনার পৈতৃক প্রপার্টি ছিল কিনা আমি জানি না, কিন্তু বেসিক্যালি আমরা তো চাই, আমরা বাংলাদেশের জনগণ আমরা চাই যে না, আমাদের যে ফ্যাসিলিটি আছে আমরা সেটা তাদেরকে ব্যবহার করতে দিব প্রপার রেভিনিউর বিনিময়ে। যে জিনিসগুলি ঘটেছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে ঘটে, এমনকি আপনার আরও ওই যে এশিয়া আসিয়ান যেটা দেশগুলো, তাদের মধ্যে এই জিনিসগুলি চলছে। কিন্তু আমাদের এখানে আমাদের যে বড় প্রতিবেশী তিনি বা তাদের দাদাগিরির কারণে এই জিনিসটা ঘটতে পারে, হয়ে ওঠেনি। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, 2011 সালের একটি খবর, 3 টাকা শেয়ার 3 বছরে 119 টাকা, একটি দৈনিকের খবর ছিল এটি। বাংলাদেশে অর্থনৈতিক খাতে ক্রনিক ক্যাপিটালিজম বা সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের জন্য নিয়মের বাইরে সুবিধা দেওয়ার এটি একটি পদ্ধতি ছিল কিনা, বা সরকারই এখান থেকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা সরাতো কিনা? এখানে হলো কি যে আপনার দেখেন যে বাংলাদেশের দুবার আপনার আমাদের শেয়ার বাজারটা ক্রাশ করেছিল। একটা হলো 1996 সালে, আর একটা হলো 2009 সালে। দুর্ভাগ্যজনক হলো যে এই দুইটা সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আপনার বাংলাদেশে এই যে শেয়ার বাজার এই জিনিসটার গড়ে ওঠে হলো মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই সময় আপনার প্রথম ওই ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ তৈরি হয়, এবং তার মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে
দেশের জনগণ শেয়ার কেনার মাধ্যমে ইনভেস্ট করে। সেইটাতে আপনার কিছু কিছু মানুষ আপনার ওইটাই ছিল তাদের ইনকামের পথ। তারা আপনার এই পেনশন বা যে অবসরকালীন ভাতাটাতে যেগুলো পেতেন সেগুলো ওখানে ইনভেস্ট করে সেটার থেকে যে মানে মুনাফা আসতো সেটা দিয়ে চলতেন। কিন্তু এই যে একটা বিশাল পরিমাণ অর্থ ওই জায়গায় বিনিয়োগ ছিল, এইটা এই লোভী এই তস্করদের সহ্য হয় নাই, যে কারণে আপনি দেখেছি যে এই 96 সালে প্রথমবার এবং 2009 সালে দ্বিতীয়বার তারা সব মানুষের সম্পদ লুট করে নিয়ে গেল। এখানে মানে রিটায়ার্ড মানুষ, গৃহবধূ থেকে শুরু করে স্টুডেন্টরাও বিনিয়োগ করেছে এবং এটাকে করেছে এমনভাবে এই মানে চুরিটা করেছে। প্রথমে এটাকে মার্কেটটাকে উঠিয়ে দিয়েছে, তাতে সবাই ভেবেছে যে এটা প্রতিদিন বোধহয় দ্বিগুণ লাভ হবে, হ্যাঁ, এবং তারা তাদের বাবার পেনশন, মায়ের গহনা বিক্রি করে বা বন্ধক রেখে সেখানে ইনভেস্ট করেছে। করার পরে একদিন তারা সব টাকা নিয়ে চলে গেছে। এই যে দেখেন আমাদের বাংলাদেশের যে একসময়কার কুখ্যাত ধনী সালমান এফ রহমান, তার টাকা পয়সা এখন লন্ডনেও আটক হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 56,000 কোটি টাকা তিনি সরিয়ে নিয়েছেন বাংলাদেশ থেকে, এবং ব্যাংক থেকে লোন নিয়েছেন যেগুলি সব মানে পেমেন্ট করা হয়নি বা কোনোদিন হবেও না। এবং এইগুলিতে তিনি সন্তুষ্ট হননি, এবং তিনি আবার বলেছেন যে আমার এই টাকা দুজনকে দিলে তারা সন্তুষ্ট থাকতেন, তারা আর কোনো উৎপাত করতেন না। সেগুলি হচ্ছে আমাদের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনের। তো বিষয়টা ছিল একটা নেক্সাস। এই নেক্সাসটা বাংলাদেশের মানুষকে দরিদ্র থেকে দরিদ্রতর করেছে। আপনি দেখেন যে, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা এবং কষ্টেরও আমাদের জন্য, আমাদের কিন্তু মধ্যবিত্ত শ্রেণী ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা সরকার। জি জি, এখন দুটো শ্রেণী, একটা হলো আপনার এই যে আপনি বলা হয় যে অলিগার্ক, আর একটা হলো জনগণ, নিঃস্ব জনগণ। হ্যাঁ, এবং আপনি দেখেন যে মানুষের যে ওই সময়কালটা দেখেন, এবছর রোজার ঈদে আমরা দেখেছি, রোজার মাসটাতে আমরা দেখেছি যে মানুষ মোটামুটি মৌসুমী সবজি ছিল, জিনিসপত্র কোনো কিছুর দাম বাড়েনি। পেঁয়াজের দাম, আমি গত বছর মানে আপনার 2024-এর দিকে আপনার রোজার সময় একটা আমি দিয়েছিলাম, ফেসবুকে লিখেছিলাম যে 250 টাকা দিয়ে আমি সেদিন 1 কেজি পেঁয়াজ কিনেছিলাম। এবছর আমি 60 টাকার উপর আমি পেঁয়াজ দেখি নাই, 40-45 এমনি সর্বোচ্চ 60 পর্যন্ত গিয়েছে, 40-45-এর মধ্যে। তো আপনি দেখেন যে 40 টাকার পেঁয়াজ যখন 250 টাকা হয়, বাকি টাকা কোথায় যায়? এই টাকাটা এরকম হইতে পারে না যে আবার ফলন তো আর এবছর একেবারে 3 গুণ হয়ে যায়নি। না, এটার সাথে আরো একটা বড় জিনিস আছে, সেটা হলো যে আমরা প্রতি বছর ভারত থেকে কয়েক লক্ষ টন পেঁয়াজ আমদানি করি। এবার আমদানি করা হয়, আমদানিও করা লাগেনি, এখানেও 3 গুণ ফসলও ফলে, প্রশ্নই ওঠে না কিভাবে উঠবে। আমাদের জমি তো সীমাবদ্ধ, বেড়ে যায়নি। হ্যাঁ, সীমাবদ্ধ জমিতে আমরা প্রতি বছর যা চাষ করি তাই করেছি। ওইটা ছিল আপনার একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের পকেট থেকে টাকা পয়সাগুলি বের করে নিয়ে যাওয়া, যেটাতে তারা দুবাইয়ে বাড়ি কিনেন, আমেরিকায় বাড়ি কিনেন, লন্ডনে বাড়ি করেন, এবং এখন সেটা রাখতেও পারছেন না। একেবারেই ক্রনি ক্যাপিটালিজম এস্টাবলিশ করেছিলেন। জি, ধন্যবাদ ফয়সাল ভাই। একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা শেয়ার বাজারের দুঃখ বা কষ্ট এখনো অনেকে ভোলেনি। আমরা দেখেছি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়েছে, এরকম ঘটনাও ঘটেছে শেয়ার বাজারে বিনিয়োগকালীন। আবার দেখেছি যে একেবারে হিরুদের মতো লোকও কিন্তু হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ না বট গাছ হয়ে গেছে। এই যে ক্রনিক ক্যাপিটালিজম, এই টাকা মানে দেশের টাকা বিদেশে রাজনীতিক নেতা হিসেবে, রাজনীতিকরা কিন্তু সবচেয়ে বেশি দেশপ্রেমিক হয়ে থাকে, তারা কেন বিদেশে পাচার করে? আচ্ছা, এটার ক্ষেত্রে আপনারা যে আমরা বলছি যে ডেমোক্রেসি, যে সরকার বলতো যে তারা ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট ডেমোক্রেসি, এটা আসলে এটা ক্ল্যাপ্টোক্রেসি ছিল, এটা ছিল লুটতন্ত্র, চোরতন্ত্র। এখানে আপনি দেখেন মানে শুধু সালমান এফ রহমান না যে শেয়ার মার্কেটের টাকা সে একা লুটে নিয়েছে, এখানে আপনার বসুন্ধরা, এখানে আপনার এস আলমের সাইফুল সাহেব আছেন, এখানে নাসা গ্রুপের নজরুল সাহেব আছেন, তারপরে আপনার এরকম তারা 8-10 জন আছে, সামিট গ্রুপ আছেন। এরকম করে কেউ আপনার এস আলম শুধু একটা গ্রুপ, আপনার এই SIBL, ইসলামী ব্যাংক, আপনার এক্সিম ব্যাংক, তারপরে আবার আপনার জনতা ব্যাংক, তারপরে এরকম 11টা আর্থিক প্রতিষ্ঠান প্রায় 2 লক্ষ কোটি টাকা সে নিয়ে গেল। এটা তো কোনো ওই যে বলো যে প্যাট্রোনাইজেশন ছাড়া কি এটা সম্ভব? কোনো দিনও সম্ভব না। এই টাকা দিয়ে সে দেশের বাইরে সাইপ্রাস, লন্ডন, আমেরিকাতে বাড়ি কিনলো। আপনার বসুন্ধরা গ্রুপ প্রায় 35,000 কোটি টাকা সে নিয়ে গেল। সালমান এফ রহমান 56,000 কোটি টাকা নিয়ে গেল। এবং আপনার সাইফুজ্জামান বাবু যে তার
আপনার একটা মানুষের বিদেশের বাড়িতে 580টা বাড়ি ফ্ল্যাট এরকম আছে, এবং লন্ডনে 343, দুবাইতে 258, তারপরে এই আপনার যে আমেরিকাতে 9টা বাড়ি, এরকম এক একজন সারা বিশ্বে তারা এই সম্পদগুলো তারা পাচার করেছে। সাধারণ মানুষের টাকা, ব্যাংকে রাখা টাকা তারা নানানভাবে পাচার করেছে। এখন আবার আমরা দেখছি যে এই ব্যাংকগুলো অনেকগুলোই তারল্য সংকটে পড়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাংকগুলোকে একীভূত করার একটা উদ্যোগ নিয়েছে। কিন্তু একীভূত করলেও তো সেই জনগণের টাকাই আবার ভর্তুকি হিসেবে এখানে যাবে। কিন্তু জনগণের টাকা ভর্তুকি কেন? এই যারা লুটপাট করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করেই তো এই ক্ষতি পুষিয়ে ওঠা যায়। গভর্নর আপনার আহসান এস মনসুর উনি বললেন কালকে যে প্রায় 18 থেকে 20 বিলিয়ন মানে ডলার এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটা 2-2.5 লক্ষ কোটি টাকার মতো। এবং এই টাকাটা তারা বলছেন যে তারা এখন যদি তাদেরকে ক্রিমিনাল কেসে তাদেরকে ইয়ে করেন, তাহলে তাদেরকে ওই ফিন্যান্সের কেসে তাদেরকে ইয়ে করা কষ্ট হবে ইন্টারন্যাশনাল করে। এই জন্য তারা বিভিন্ন তারা দেখছেন বিভিন্ন জায়গায় তাদের সম্পদ বিশ্বের বিভিন্ন দেশে বাজেয়াপ্ত হচ্ছে। এবং আমরা চাই ডিউলি যে শুধু তাদেরকে জেল দিলে কি হবে, এই সম্পদগুলো বাজেয়াপ্ত করে দেশের অ্যাকাউন্টে আনতে হবে, জনগণের সেবা এগুলো কাজ করতে হবে। এটা হাসিনার সম্পদ না, এটা আওয়ামী লীগ সরকারের সম্পদ ছিল, এটা জনগণের সম্পদ। আমার আপনার কৃষক শ্রমিক মজুর সবার টাকা, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং আমরা শুধুমাত্র সালমান এফ রহমানের কথা বলছি, আমরা এই এসএলএমের কথা বলছি। শেখ পরিবার কত টাকা নিয়েছে ইতিমধ্যে? তাদের মধ্যে 635 কোটি টাকা তাদের মধ্যে। একটি জেলা ছাত্রলীগের একজন নেতা 2000 কোটি টাকা, ফরিদপুরের একজন জেলা ছাত্র, এরকম তো অধিকাংশই ক্ষেত্রে একই অবস্থা। এবং শুধুমাত্র ছাত্র মানে পলিটিক্যাল পার্টিজ এবং তাদের এলিট কিছু আমলা যারা ছিল তাদের এই নেক্সাসের মধ্যে জড়িত ছিল, তাদের যে ব্যবসায়ী শ্রেণী এরা জড়িত ছিল। সব মিলে আপনার একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী উনি সবসময় বলতেন আমি নিঃস্ব, আমার কিচ্ছু নাই, দেশকে উনি দিতে আসছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকা তাদের অ্যাকাউন্টে, তাদের পরিবারের লোকজনের সবই ওনাদের, দেশের আসলে কিছু নেই। এখন এই যে মানে এসএলএমের টাকা, এগুলো কি ওনারা না দিলে, ওনারা নিতে না দিলে, শেখ রেহানা বলেন, শেখ হাসিনা বলেন, জয় অথবা তাদের শেখ ফ্যামিলির অন্যান্য তাপস যারা আছেন তারা মিলে সুযোগ করে না দিলে জনগণের এই টাকা, আপনি জানতো একটা ব্যাংকে আপনি 10 লাখ টাকা ট্রান্সফার করতে আপনার কত টাইপের হ্যাসেল পোহাতে হবে, কোনোদিনও আপনি পারবেন না। এই পেপারস যাবে, ওই পেপারস যাবে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। কাদের ভয়ে? যে ব্যাংকের ওই কর্মকর্তারা কিছু বলে নাই? অবশ্যই সরকার প্রধানদের এখানে সিগন্যাল ছিল। তাই আমি একটা ব্যবসা দিব, আমার একটা 5 লাখ টাকার পুঁজি দরকার, এখন আমি ব্যাংকে যাব পুঁজির জন্য স্বাভাবিকভাবে, এছাড়া তো আমাকে কে দিবে টাকা? কিন্তু ব্যাংকে গেলে কি আমি আমার এই পুঁজিটা, আমার ঋণটা পেয়েছি, আমার প্রাপ্য ঋণটা দেশের নাগরিক হিসেবে, একজন তরুণ উদ্যোক্তা হিসেবে? নারী উদ্যোক্তাদের কথা বলেন, এই করবেন সেই করবেন, দেখেন তো কয়টা নারী উদ্যোক্তা লোন পেয়েছে ব্যাংক থেকে? তাদেরকে শুধুমাত্র আজকে আসেন, এই পেপার আসেন, টাকা দিবে কোত্থেকে? টাকা তো সব ওদের জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকারও নিয়ে যায়, দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করে নিয়ে গেছে। এই জন্য আজকে দেশের তরুণরা বেকার, তাদের কর্মের সংস্থান নাই, তাদের ভবিষ্যৎ অন্ধকার। কেউ শেয়ার মার্কেটে নিঃস্ব হয়ে ফাঁসিতে ঝুলে, কেউ বেকার হয়ে ফাঁসিতে ঝুলে, কেউ পাগলের মানে তার ভবিষ্যৎ অন্ধকার, সে রাস্তায় রাস্তায় ঘুরতে কী করবে বুঝতে পারতেছে না। চুরি ছিনতাই রাহাজানি, এই অর্থনৈতিক লুটপাটের কারণে যেই অর্থনৈতিক যে ডিজাস্টার হয়েছে, সেটা কি আমাদের এই আইন শৃঙ্খলার অবনতিতে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানিতে তার কোনো অংশ নাই? অবশ্যই আছে। সে বিক্ষুব্ধ তরুণ যারা মনে করে যে এই রাষ্ট্রের ক্ষেত্রে তারা বঞ্চিত, তারা কিছু পায়নি, রাষ্ট্র তাদেরকে বঞ্চিত করেছে, তাদের অর্থ, তাদের ভবিষ্যৎ লুটে নিয়েছে, এই জন্য একটা বিশাল অংশ রাস্তায় ডেসপারেট হয়ে নামছে, যেটা আমরা সামাল দিতে আসলে পারছি না। একই বিষয় আপনার কাছ থেকে শুনবো যে রাষ্ট্রের এই যে ভঙ্গুর অর্থনীতি, এটি শুধুমাত্র মামলা দিয়ে বা এটি লুটপাট হয়ে গেছে, ব্যাংকগুলো একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে তো যে আওয়ামী লীগের যে লুটপাটের যে ফিরিস্তি আমরা দেখছি, তাতে এই অধিকাংশ কেউই লুটপাটের সিন্ডিকেটের বাইরে না। তাদের সম্পদগুলো যদি রাষ্ট্র উদ্যোগ নেয় যে এই যে ব্যাংকগুলো থেকে যে লুটপাট হয়েছে, ওই কনসার্ন ব্যাংকে যারা ব্যাংকিং করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করবার কোনো সুযোগ আছে কিনা, এটি কোনো আইন কভার করে কিনা? অফকোর্স, এবং এটা তো অলরেডি শুরু হয়েছে আপনার। কিন্তু এটি তো আমরা অল্প কয়েকজন, দেখা যাবে 5 জন বা 10 জন, কিন্তু এটাকে আরো এক্সপেডিট করতে হবে, আরো বৃহত্তর আকারে
বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে সেটি হবে। কোন পথে আগানো সম্ভব? এই আইনি পথেই। কারণ হলো আপনি যে একটা অপরাধকে ঢাকার জন্য আরেকটা অপরাধ শুরু করতে পারেন না, আপনাকে করতে হবে আইনানুগ পথে, যাতে আপনার আইনের শাসনটা প্রতিষ্ঠিত হয় এবং এই আইনের শাসনের মাধ্যমে আপনার যারা আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে তারা তাদের সম্পদ ফেরত আনা হয় এবং তারা শাস্তির মুখোমুখি হয়। আপনি দেখেন যে ভাই বললেন যে এর আগে যে মন্ত্রী ছিলেন ভূমিমন্ত্রী তিনি সাইফুজ্জামান, তিনি আপনার সারা পৃথিবী মিলায় প্রায় 600-700 অ্যাপার্টমেন্ট এবং আদার প্রপার্টিজ কিনেছেন। একটা মানুষের 3.5 হাত মাটি লাগে, এর বেশি আপনি যত বড় মানুষই হন না কেন আপনার 3.5 হাতের বেশি মাটি আপনার লাগবে না। আপনি নিয়ে কি করবেন? আলটিমেটলি যে দেখেন যে আমাদের পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী তিনি নিয়ে গিয়েছেন 30-35 বিলিয়ন ডলার, শোনা যায়। এখন কত নিয়েছেন কে জানে, এটা তো আমাদের হ্যাঁ বাংলাদেশ থেকে গত 15 বছরে 236 বিলিয়ন ডলার চলে গেছে। এটা হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কমিশনের রিপোর্ট। তো এই যে 35 বিলিয়ন ডলারই যদি ধরেন নিয়ে থাকেন, উনি তো আছেন এখন ভারতের আশ্রয়ে, যেখানে ওনাকে ওই সীমাবদ্ধ খাবার, সীমাবদ্ধ এলাকার মধ্যে সীমাবদ্ধ জীবনযাপন করতেছে। তাহলে টাকা নিয়ে লাভ হলো কি? হয়নি, লাভ হয়নি। এবং আপনার হলো কি যে এটাতে লাভ হয় না। এবং এটা যেটা বলছেন যে আমিও সেটাকে মনে করি যে কাজটা আমাদের সরকার শুরু করেছে, যে আপনার এদের সব ধরনের প্রপার্টি, বাংলাদেশ তো বটেই, বিদেশের যেখানে আছে সেই প্রপার্টিগুলোকে আপনার সেই সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই জিনিসগুলিকে প্রথমে আপনার করতে হবে, সিজ করতে হবে, তারপরে সেগুলোকে বিক্রি করে বাংলাদেশে টাকা নিয়ে আসতে হবে। এই যে ব্যাংকগুলো মানে লিকুইড ঘাটতিতে পড়েছে, সেই ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করা যেতে পারে। শুধু পুনরুজ্জীবিত না, আপনার ধরেন এখানে টাকাগুলি হলো যে আপনি মনে করেন একটা ব্যাংকে 1 লক্ষ গ্রাহক, তাদের আপনার 1000 কোটি টাকা চলে গেছে। সেই প্রতিটা মানুষ যেন টাকাগুলির শেয়ার পায়। হ্যাঁ, এটা আপনার করা যেতে পারে যে আপনার ওই অ্যাকাউন্টস হোল্ডার তাদেরকে দেওয়া যেতে পারে কিছু কিছু অংশ করে, অথবা হলো আমাদের পুরো বাংলাদেশটাকে উন্নত করার মাধ্যমে, তাদের জীবনযাত্রার মান উন্নত করার মাধ্যমে এটা সমাধান করা যায়। জিয়া ভাই, এই সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধেই তো 24 এসেছে আমাদের সামনে। রক্তের গঙ্গা বইয়ে গেছে, আমাদের সারাটা দেশ রঞ্জিত হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক ভালো নেই। এখন আবার নানান ধরনের দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারও নানানভাবে হোস্টাইল ফিল করছে। তো এখন আসলে এই 3 পক্ষেরই কেমন হওয়া উচিত আচরণটা? আমি ছোট করে বলবেন, দুইজনের কাছ থেকে একটু শুনবো। আমি ছোট করেই বলছি, এটা আমি একটা কথাই আমি বারবার বলি, সেটা হলো যে আমাদের একটা জাতীয় ঐক্যমত্যের সৃষ্টি করতে হবে। আপনি দেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পতন হলো এবং তিনি ভারতে পালিয়ে গেলেন, তখন নরেন্দ্র মোদী একটা সর্বভারতীয় দলের একটা বৈঠক ডেকেছিলেন। সেখানে মানে ওদের যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তিনি বলেছিলেন যে এই বিষয়ে নরেন্দ্র মোদী যে সিদ্ধান্তই নেবেন আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করব। অর্থাৎ তারা তাদের রাষ্ট্রের যে স্বার্থ সেটার ব্যাপারে তারা একমত। আমাদের বাংলাদেশে আমাদেরকে কতকগুলো পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে যে এই পয়েন্টগুলিতে আমরা সবাই একমত হব, এবং এটা হওয়া খুবই স্বাভাবিক এবং খুবই প্রয়োজন। বাহার ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই একই বিষয়ে, রাজনৈতিক দল এবং সরকার। তত্ত্বাবধায়ক সরকার লাগবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এই ব্যাপারে কারো কি দ্বিমত আছে? তাহলে এই জায়গায় তো আমরা সবাই ঐক্যমত, একইভাবে ঐক্যমত হতে হবে আমাদের। পাশাপাশি আমাদের নির্বাচন, গণতন্ত্র তো আপনার মানে নির্বাচন গণতন্ত্রের একটি অংশ, কারণ একটা পার্ট, এটা একমাত্র পার্ট না, কিন্তু নির্বাচন ছাড়া আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আর তৃতীয় হচ্ছে উন্নয়ন। আমরা দেশের উন্নয়নের স্বার্থে সবাই একমত হব, এই তিনটা গণতন্ত্রের স্বার্থে আমরা একসাথে হলে ইনশাআল্লাহ আমাদের। ধন্যবাদ ফয়সাল আহমেদ বাহার আপনাকে, ধন্যবাদ জিয়া আহমেদ আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করেছে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি রাষ্ট্র গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।